দর্শক, সপ্তাহের প্রতি শুক্রবার রাত 10টা মানে খেলার আড্ডা। সপ্তাহব্যাপী যে ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের এই সাপ্তাহিক আয়োজনে আলোচনা করে থাকি। আপনাদের সাথে আজকের আয়োজনে আমি আছি কনক মাহমুদ, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং একই সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহা। আপনাদের দুইজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, যেহেতু ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেটের দুজন পরিচিত মুখ আমাদের সাথে আছেন, বোঝাই যাচ্ছে আজকে আলোচনাটা হবে ক্রিকেট নিয়ে। এবং হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি তো একেবারে শেষের দিকেই, তো ফাইনাল তো আর একদিন দুই দিন পরেই, তো সেটা নিয়ে তো কথা হবে। এছাড়া আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। আমাদের আজকের বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের প্রশ্নগুলো থাকবে আমাদের এক্সপার্টদের কাছে, একের পর এক ব্যর্থতা, কোন পথে যাচ্ছে দেশের ক্রিকেট। একই সাথে আমরা আলোচনা করব মাঠ থেকে কেন বিদায় নেন না ক্রিকেটাররা, আর একই সাথে নতুন প্রজন্ম কিভাবে গড়বে বিসিবি, এই পরিকল্পনাগুলো নিয়েই আমরা আলোচনা করতে চাই আমাদের অতিথিদের সাথে। আমি শুরু করতে চাই শুরুতেই হাবিবুল বাশার সুমনকে দিয়ে। একটু আগেই দেখছিলাম আমরা হেডলাইনে যে এই যে ভারতকে একটা সুবিধা দেওয়ার একটা অভিযোগ আসে, আজকে কেন উইলিয়ামসন তার মতো একটা মানুষ সাধারণত এইসব ঝামেলায় জড়াতে চান না, কিন্তু তিনিও আজকে কিন্তু না পেরে একেবারে বললেন 7,000 কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। শুধু তাদেরকে নয়, সাউথ আফ্রিকা তাদেরকেও ট্যুর করতে হয়েছিল। ডেভিড মিলার সেও কথা বলেছে সেমিফাইনালে হারার পরে। আপনার কি মনে হয় যে আসলে কিছুটা হলেও সুবিধা পাচ্ছে ভারত, মানে একেবারে যেই সুবিধাটা হোস্টও পায়নি সেই সুবিধাটা তারা পাচ্ছে? এবং এই কারণে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিটাই ঠিক যেমনটি হওয়ার কথা, যেমনটি হাইপ হয় সবসময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা কিন্তু হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। শেষের দিকে এসে কিন্তু একটু হলেও আকর্ষণ হারিয়েছে। নর্মালি কিন্তু ফাইনালে কিন্তু অনেকের একটা আগ্রহ থাকে, আমাদের সবারই একটা অন্যরকম আগ্রহ থাকে, বাট এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই ফর্ম্যাটে হচ্ছে সেই কারণে কিন্তু একটু হলেও আমার কাছে মনে হচ্ছে আকর্ষণ হারিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সুবিধা তো অবশ্যই, ডেফিনেটলি। দেখুন, আপনি যদি ইন ফ্লাইটে যে 2 ঘন্টার ফ্লাইটে হয়, যদি 4 ঘন্টার ফ্লাইট, ইভেন যদি 2 ঘন্টার ফ্লাইট হয়, সেটা কিন্তু 2 ঘন্টার ফ্লাইট হয় না, বিকজ চেক ইন, চেক আউট, হোটেলে চেক ইন, হোটেলে চেক আউট, ইউর টকিং অ্যাবাউট 2 ঘন্টার ফ্লাইটটা কিন্তু ইউর টকিং অ্যাবাউট 7 ঘন্টার কথা আপনি বলছেন। আর যখন ফ্লাইটটা লম্বা হয় তখন কিন্তু সেটা হয়ে যায় 10-12 ঘন্টার টাইম হয়ে যায়। এবং এটার কাউকে আসলে খুব একটা যে স্বস্তি দেয় তা না, কারণ বারবার ট্রাভেলিং করাটা একটু হলেও সমস্যায় ফেলে। আর ট্রাভেলিংটার সাথে সাথে কন্ডিশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি পাকিস্তানে এক ধরনের কন্ডিশনে খেলছেন, দুবাইতে যখন আসছেন সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন। এবং আমরা যেটা দেখছি যে অবভিয়াসলি ইন্ডিয়া একটা সুবিধাটা অবশ্যই পাচ্ছে, বিকজ তারা একই জায়গায় বসে আছেন, একই জায়গায় অনুশীলন করছেন, একই মাঠে খেলছেন, এবং কন্ডিশনটা যেটা তারা একদম পুরোপুরি অভ্যস্ত হয়ে যাচ্ছেন, যেটা অন্য দলগুলি কিন্তু চেঞ্জ হচ্ছে। দুবাইতে এক ধরনের কন্ডিশনে খেলছেন, পাকিস্তান যে এক ধরনের কন্ডিশনে খেলছেন, আবার দুবাই এসে এক অন্য ধরনের কন্ডিশনে খেলবেন। এবং দুবাইতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাবকন্টিনেন্টের বাইরের টিমগুলি যেই কন্ডিশনে খেলতে একটু অস্বস্তি বোধ করে, একটু স্লো ট্র্যাক, যেখানে বলটা হয়তো ব্যাটে অত ভালো আসে না, কিংবা একটু টার্নিং ট্র্যাক থাকে, সেখানে নিশ্চিতভাবে একটা দল সুবিধাটা বেশি পেয়ে থাকে, সেটা ডেফিনেটলি ভারত। মানে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছে যে সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন তারা অনুশীলনই করলো না, যেখানে অস্ট্রেলিয়া কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা তারা অনুশীলন করলো, কিন্তু ভারত কিন্তু অনুশীলনে নামলো না। আবার সেখানে কিন্তু রোহিত শর্মা বলছেন যে না, আমরা কোনো অ্যাডভান্টেজ পাচ্ছি না, আমাদেরকে এক এক দিন এক এক উইকেটে খেলতে হচ্ছে। তারা যখন একাদশ করেন, ইভেন প্রায়ার টু টুর্নামেন্ট তারা যখন স্কোয়াড করছেন, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে কন্ডিশনটা কেমন হতে পারে, কিংবা তারা কেমন ধরনের কন্ডিশন ফেস করতে পারে, সেটা কিন্তু অনেক আগেই জেনে যাচ্ছে। ইভেন বিফোর দ্য টুর্নামেন্ট স্টার্ট তাদের ভারতের স্কোয়াডে কিন্তু 4 জন স্পিনার ছিল, 5 জন স্পিনার ছিল, সরি। তো তারা আগেই জানতেন যে উইকেটটা কেমন হতে পারে। সো এইগুলি আসলে নিশ্চিতভাবে তাদেরকে একটু হলে সুবিধা দিচ্ছে। বাট আমি এক জিনিস অবাক হই যে ভারত আসলে খুব ভালো দল, যদি সব দিক দিয়ে দেখেন, ভেরি ব্যালেন্স সাইড, তাদের অনেকগুলি কার্যকরী ইম্প্যাক্টফুল অলরাউন্ডার আছে, ব্যাটিংও কিন্তু ভেরি হেভি ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ ভেরি হেভি। তাদের আসলে এত কন্ডিশনের সুবিধা নেওয়ার দরকার আছে কিনা সেটা আমার নিজের কাছে প্রশ্ন। আমাদের ভেরি গুড সাইড, এর ধরনের এত সুবিধা নেওয়ার আসলে তাদের দরকার নেই। আচ্ছা, আমরা ফাহিম সিনহার কাছে যেতে চাইবো। সুমন ভাই তো বললেন, কিন্তু আপনি বোর্ড সংশ্লিষ্ট একজন কর্মকর্তা, এইখানে যদি বাংলাদেশ থাকতো কোনোভাবে, এবং বাংলাদেশ যদি এই কারণে কোনোভাবে এফেক্টেড হতো, ধরুন বাংলাদেশ হোস্ট কিন্তু ভারত এসে খেলছে না, আবার মনে করেন যে বাংলাদেশের সাথে সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলতে হচ্ছে, ধরুন আর কি, আমি বলছি না যে এমনটাই হচ্ছে, কিন্তু সেখানে বাংলাদেশ যদি সাফারার হয়, তখনও কি মানে বাংলাদেশের অ্যাপ্রোচটা কি এরকমই
থাকবে কিনা, মানে বোর্ডের জন্য একটা দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়ায় কিনা জিনিসটা? না, প্রথমত আপনার মানে যে টিমগুলো যাচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে জেনে যাচ্ছে হাইব্রিড মডেল, এবং ইন্ডিয়া আপনার পাকিস্তানে আসবে না। তো ওইদিকে আমার মনে হয় মেন্টালি সবারই প্রিপেয়ার থাকা উচিত। মানে ফাইনালে এসে এরকম একটা মন্তব্য হয়তো একটু বিরক্ত হয়ে করে ফেলেছে, বাট যেহেতু আপনার টুর্নামেন্টের অনেক আগে থেকেই সব দল যাবে, জানে বিষয়টা। আর বাংলাদেশ যদি এই জায়গায় থাকতো আমার মনে হয় আমরা এটা অ্যাকসেপ্ট করে নিতাম। এখানে কিন্তু আবার আপনার একটা সেমিফাইনাল চলার সময়ে কিংবা একটা খেলা চলার সময় দুটো দলই গিয়ে বসে রয়েছে, মানে পসিবল যারা সেমিফাইনাল জি 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 অপোজিট হতে পারে দুটা দলই গিয়ে বসে রয়েছে, পরে একটা দলকে আবার ব্যাক করতে হচ্ছে পাকিস্তানে। এই জিনিসটা মানে অনেক সময় মনে হয় না যে হাইব্রিড মডেলটা অনেক সময় হাস্যকর হয়ে যায়? না না, হাইব্রিড মডেলটা মানে অবশ্যই আপনার খুব মানে অনেক ঝামেলার পুরো বিষয়টা। মানে যেটা বললাম আমরা আগে থেকেই তো জানি, সো আমাদের আগে থেকেই ওই মাইন্ডসেটটা থাকা উচিত যে এরকম পরিস্থিতিতে আমাদের ফেস করতে হতে পারে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি অ্যাডভান্টেজ নেওয়া বা আপনার মানে নিউজিল্যান্ড বা অন্যান্য কোনো দলের জন্য পাকিস্তান থেকে আবার দুবাইতে এসে খেলাটা যে ডিসঅ্যাডভান্টেজেস, এটা তো মেনে নিয়ে যেহেতু এসেছে, এটা নিয়ে কমপ্লেন করাটা ওয়াইজ না। সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কেমন লেগেছে আপনার কাছে, মানে এই আয়োজনটা? আমি সুমন ভাইয়ের সাথে একমত, আগের মতো হাইপ ওইরকম ছিল না, বাট ভালো ভালো ম্যাচ দেখেছি। সো হোপফুলি আপনার ভালো একটা ফাইনাল দেখতে পারবো। এবার বাংলাদেশের পারফরমেন্সের ব্যাপারে একটু যদি বলতেন যে আসলে বাংলাদেশের পারফরমেন্সটা কতটুকু বোর্ডের আশা পূরণ করতে পেরেছে, যদিও একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে কাজ করতে হয়েছে গত কয়েকটা মাস, তারপরও মানে এই সিচুয়েশনে বাংলাদেশ কতটুকু বোর্ডকে হ্যাপি করতে পেরেছে? সমর্থকদের ব্যাপারে না হয় একটু পরে জানবো আমরা। না, আপনার অনেক কিছুই আপনার নতুন হয়েছে, আপনার চেঞ্জেসগুলো আপনার অ্যাডপ্ট করা, এখন প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে ওরা কীভাবে ভাবছে, যেহেতু আমার কনসার্ন ডিপার্টমেন্টের যারা আছেন তারা এটা বেটার বলতে পারবে আমার থেকে। কারণ কোচ চেঞ্জ হয়েছে, তারপরে আপনার এই পরিস্থিতিতে আপনার প্লেয়ারদের মেন্টালিটির অবস্থা কি, মাইন্ডসেটের অবস্থা কি বলতে পারবো না, বাট আমরা হতাশ না। অবশ্যই পারফরমেন্সের দিক দিয়ে হতাশ, বাট আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি এটা রিকভার করা সম্ভব। জাস্ট ছোটো কয়েকটা জিনিস আমরা ফাইন টিউন করলে আমার মনে হয় যে হতাশ হওয়ার মতো এখনও কিছু হয় নাই। যদিও আপনার দেখেন অনেকগুলো সিরিজ পরপর আমরা খারাপ করছি, রিপিটেডলি আপনার মানে সমালোচনাগুলো সামনে চলে আসছে পারফরমেন্সের কারণে, বাট মাঝখানে পাকিস্তানের সাথে জিতলাম, সবাই খুব খুশি। আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলাম, সবাই খুব খুশি। ইন্ডিয়ার সাথে খুব বাজে 2টা টেস্ট ম্যাচ আমরা হারলাম, বিশাল সমালোচনা। তো মানে টাইম টু টাইম দেখা যাচ্ছে যে 2টা সিরিজ 3টা সিরিজ খারাপ খেলছে, আবার একটা খুব ভালো পারফর্ম করে আবার সিরিজটা জিতে যাচ্ছি। তো ওই জেতার পরে একটা বাজে হার যখন আসে তখন ওই ভালো সিরিজ উইনটা মানে আমাদের মানে হিউম্যান সাইকোলজিতে আমরা এটা মনে রাখতে চাই না। অবশ্যই সুমন ভাই, আমাদের তো একটা বিষয়ই আছে, একের পর এক ব্যর্থতা। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির যে পারফরমেন্সটা ছিল এটাকে কি আমরা আসলে ব্যর্থতার মাপকাঠিতে ফেলবো কিনা, তারপরে না আমরা আলোচনা করবো কোন পথে আমাদের দেশের ক্রিকেট, কিন্তু আমরা কি এটাকে ব্যর্থতার মাপকাঠিতে কতটুকু আসলে ব্যর্থ বাংলাদেশ দল? দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স সবসময় ভালো। এর আগে কিন্তু আমরা সেমিফাইনাল খেলেছি, এবং আগের চ্যাম্পিয়ন্স ট্রফিগুলো কিন্তু বাংলাদেশ করে খারাপ খেলেনি, 2-1টা চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশ কিন্তু ভালো খেলেছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। দুটো বড় দল কিন্তু খেলেনি চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করেছে। ফাহিম একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমরা অনেক সময় মোস্ট অফ দ্য টাইম আমাদের সাফল্যটাকে নিয়ে খুব একটা কথা বলি না, আমরা যখন ব্যর্থ হই সেটাকে অনেক বেশি হাইলাইটেড করি আমরা। এটা আমাদের অনেকটা কালচার দাঁড়িয়ে গেছে। বাট ব্যর্থ তো ডেফিনেটলি ইন এ সেন্স যে আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমরা যেই ধরনের ক্রিকেট খেলছি, আমাদের যে ধরনের সামর্থ্য আছে, আমি মনে করি যে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল, বিকজ আমাদের সেই স্কিল লেভেলটা কিন্তু আছে। আমাদের যে স্কিল লেভেলটা ছিল সেটা সর্বোচ্চ প্রয়োগ মনে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে করতে পারিনি, বিকজ আমি মনে করি আমাদের ব্যাটিং সাইড আরও বেশি স্ট্রং। আমাদের যে আমাদের ডিবাকলটা স্টার্ট হয়েছে আসলে ইন্ডিয়া সিরিজের পর থেকে, সেখানে আসলে আমাদের কনফিডেন্সটা একটু নিচে নেমেছে, এবং আমরা যখনই একটা খারাপ খেলি তখন আমাদের উপরে চারিদিক থেকে এমনভাবে মানে আমাদের উপর চাপটা আসে, সেটা মনে হয় খেলোয়াড়রা ঠিকমতো সামলাতে পারছেন না। দেখুন, এই দলটাই কিন্তু খুব দারুণ কিছু ম্যাচও খেলেছে এবং জিতেছে, কিন্তু খুব ভালো ভালো ম্যাচও জিতেছে। বাট যখন আমরা বড় টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, আই এম প্রিটি শিওর যে আমাদের যেই স্কিল লেভেলটা সেটা ঠিকমতো রিফ্লেক্ট করছে না। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি আরও ভালো ক্রিকেট আশা করেছিলাম, এই জন্য যে আমাদের আরও ভালো ক্রিকেট খেলার মধ্যে সামর্থ্য আছে, সেটার সর্বোচ্চ প্রয়োগ আসলে আমরা করতে পারিনি। ডেফিনেটলি, মানে এই চাপটা আপনারাও নিয়ে এসেছেন, যখন আপনারা খেলেছেন তখন আপনার উপর প্রচণ্ড রকম প্রেশার ছিল, যখন আপনি ক্যাপ্টেন হলেন তখনও প্রেশারটা ছিল। এখানে ক্যাপ্টেন্সির ব্যাপারটা নিয়ে যদি আমরা কথা বলি, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হওয়ার পরে
তার মধ্যে ধারাবাহিকতা একেবারে নেই বললেই চলে, এই টুর্নামেন্টও সেই ধারাবাহিকতা ছিল না। আর সব কিছু মিলিয়ে তাকে অনেক সমালোচিত হতে হচ্ছে। এবার ক্যাপ্টেন্সিটাকে আপনি কিভাবে দেখছেন, মানে ইজ দিস দ্য রাইট টাইম ক্যাপ্টেন্সি চেঞ্জ করা এবং নাজমুল হোসেন শান্তকে কিছুটা টাইম দেওয়া, কিছুটা স্পেস দেওয়া, আপনি মনে করেন কিনা যে এটা একটু সময় এসেছে? আগে আমাদের ভাবতে হবে যে আমরা পরবর্তী ক্যাপ্টেন যে হবে তাকেও কি এরকম চাপে ফেলবো কিনা। নাজমুল হোসেন শান্ত যখন থেকে ক্যাপ্টেন হয়েছেন আমরা কিন্তু তাকে চাপে ফেলার চেষ্টা করছি, সবসময় করেছি। যদি তার সাফল্য দেখেন, কিছু সাফল্য কিন্তু তার আছে, কিছু দারুণ টেস্ট ম্যাচ জিতেছেন, ওডিআই কিছু ভালো সিরিজ জিতেছেন। যখনই খারাপ করেছে এবং ব্যাট হাতে তার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে, বিকজ ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এই মুহূর্তে যে টিমটা খেলছে। সেখানে যখনই তিনি খারাপ করছেন তার উপর আসলে চাপটা মনে আমরা একটু বেশি দিয়ে ফেলছি। মাই পয়েন্ট ইজ আপনি চেঞ্জ করতে পারেন, ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন আজকে ক্যাপ্টেন তো আসলে করা হয় বা চেঞ্জও করা যেতে পারে, বাট আমি যাকে আনবো তার উপরে যদি সেম চাপ দিই তাহলে উই কিপ কন্টিনিউ চেঞ্জিং দ্য ক্যাপ্টেন, উইচ ইজ নট গুড ফর দ্য টিম। তো আমাদের মনে হয় সামটাইম যখন ক্যাপ্টেন হয় তার পাশে দাঁড়ানো খুব ইম্পর্টেন্ট। যখন টিম খারাপ করছে, একসাথে খারাপ করছে, তখন শুধু ক্যাপ্টেনকে দোষারোপ করা ঠিক না, বিকজ শান্ত কিন্তু ইজ ওয়ান্ডারফুল ক্যাপ্টেন এবং ওয়ান্ডারফুল ব্যাটসম্যান। আমরা যে যদি চেঞ্জ করতেই পারে ডেফিনেটলি, বাট তাকে একটু সময় দিলে মনে ভালো হবে, বিকজ একটা নতুন জার্নি শুরু হয়েছে, টিমটা একটু ভাঙাগড়ার মধ্যে যাচ্ছে। সেখানে যদি আমরা ক্যাপ্টেন্সি যদি বারবার চেঞ্জ করতে থাকি সেটা দলের জন্য ভালো হবে না। অবশ্যই, মানে আমরাও বলছি যে টিমটা একটা নতুন শুরু হয়েছে, ভাঙাগড়া হচ্ছে, এটাই আর কি। দেশের ক্রিকেট একটা ডিরেকশনের দিকে যাচ্ছে। ফাহিম সিনহা আপনারা ক্লোজলি এটা নিয়ে কাজ করছেন, আপনি গেম ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন। দলটাতে অনেক নতুন মুখ আসছে, অনেক পুরনো মুখ বেরিয়ে যাচ্ছেন। এই দলটা নিয়ে আসলে কতটুকু, মানে কত বছরের পরে আমরা একটা এস্টাবলিশড টিম পাবো, যেহেতু আমরা একটা নতুন ফ্রেশ স্টার্ট করতে যাচ্ছি। ফিল সিমন্স তাকে রেখে দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে, মোহাম্মদ সালাউদ্দিন তিনি আছেন, সব কিছু মিলিয়ে প্ল্যানটা যদি একটু বলতেন, যেটা আপনাদের পরিচালকদের সভায় আলোচনা হয়, নির্বাহী কমিটির সভায়। আচ্ছা, মানে আপনার ক্রিকেট অপারেশনস যেহেতু মানে আমার পার্ট না, মানে আমি আমার ডেভেলপমেন্টের পার্ট থেকে বলি, আমি মনে করি যে মানে হয়তো সামহাউ একটা পয়েন্টে একটা গ্যাপ ছিল যে ক্রিকেটিং ডিপার্টমেন্টসগুলোর মধ্যে একটু সিনক্রোনাইজেশনের অভাব, আমরা এটা ডিসকাস করেছি, আমরা টেবিলে এনেছি কথাটা। ধরেন অপারেশনস চেয়ারম্যান ছিলেন, এইচপি চেয়ারম্যান ছিলেন, টাইগার্সের চেয়ারম্যান ছিলেন। আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে এটা আলাপ করেছি, আমাদের চারজনের একসাথে বসতে হবে যে ট্রানজিশনটা কিভাবে আমরা একটা ইউনিফর্মিটির মধ্যে নিয়ে আসতে পারি। তো আমার মনে হয় এই একটু আগে বলছিলাম ফাইন টিউনিংয়ের কথা, ধরেন পাইপলাইনে যে প্লেয়ার আছে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মাঝখানে একটা বড় ডিসকাশন হচ্ছিল, খুব মানে একটা বড় আলোচনা ছিল যে আপনার পাইপলাইন কোথায়, পরের জেনারেশনটা কোথায়। বাট কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার তহিদ হৃদয়ে, তারপরে আপনার শামীম পাটোয়ারি খুব তাড়াতাড়ি হয়তো টিমে ঢুকবে, নাহিদ রানা, জাকির আলী। তো এরকম কিন্তু অনেকগুলো নাম আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনার হয়তো এক বছর আগে একটা সমালোচনার মধ্যে ছিলাম যে কোথায় এখন আছে। আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে এদেরকে যদি প্রপারলি আমরা টিমের মধ্যে ফিট ইন করাতে পারি, সেটেল করাতে পারি, অবশ্যই আমরা মানে খুব নিয়ার ফিউচারে একটা ভালোর দিকেই যাওয়ার সম্ভাবনা দেখি। এটা তো মানে অবশ্যই অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশে ক্রিকেটার, পাইপলাইনে ক্রিকেটার আছেন, কিন্তু যদি বলা হয় যে মানে ভালো ক্রিকেটার কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে রিপ্রেজেন্ট করার মতো সেরকম মেন্টালিটি ক্রিকেটার, এই ক্রিকেটার গড়ে তোলার জন্য যদি আমি ব্যাটিং অর্ডারের কথাই বলি, আমরা যদি দেখি আফগানিস্তানে ইব্রাহিম জাদরান, তিনি যেই টাইপে খেলছেন, ইভেন সেদিকুল্লাহ আতাল যদিও একটা দুটো ম্যাচে পারফর্ম করেছেন, তারপরেও তারা যে ম্যাচে পারফর্ম করছেন, ওমার জাই, তারা আমাদের ক্রিকেটারে সেটা সম্ভব হচ্ছে না। যদি আমরা সমস্যা নিয়ে কথা বলছি না, সমাধান নিয়ে কথা বলছি। যদি ভবিষ্যৎ প্রজন্মের আমরা এরকম ক্রিকেটার আনতে হয় তাহলে কি করতে হবে পাইপলাইনে? মানে আপনার অবশ্যই আপনার যে প্লেয়ারগুলোর নাম বললাম সেটেল হবে তখনই যখন আপনার কনসিস্টেন্সিটা বাড়বে। তো এখন ওই জায়গাটায় আমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। আমরা যখন আপনার চারটা ডিপার্টমেন্ট একসাথে বসবো, যে ট্রানজিশনটা নিয়ে আলাপ করব, যেমন একটা মেজর ফাইন্ডিংস আছে যে ন্যাশনাল টিমের হেড কোচের কিন্তু নট অনলি রেসপন্সিবল ফর দ্য ন্যাশনাল টিম, পুরা পাইপলাইনও কিন্তু ওনার রেসপন্সিবিলিটি। তো এই জিনিসটা আরেকটু তাকে মানে তার উপর রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য আমরা এটা প্লেস করেছি যে টাইগার্সে কোন পজিশনটাতে আমাদের ল্যাকিং আছে, কোন প্লেয়ারটাকে নিয়ে এক্সট্রা কাজ করতে হবে, বা এইচপিতে ইভেন আপনার আন্ডার-17 পর্যন্ত। যেমন আমাদের 19 এশিয়া কাপের সময় আমাদের ন্যাশনাল টিমের হেড কোচ তখন হাতুরা সিংয়ে ছিলেন, সে আমাদেরকে তার থেকে আমরা অ্যাডভাইস নিতাম যে আমাদের মানে এখন কোন জায়গাটায় প্রায়োরিটি দেওয়া উচিত, লেগ স্পিনার, লেফট আর্ম স্পিনার, লোয়ার অর্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার,
বা ব্যাটিং অলরাউন্ডার যে ফাস্ট বল করতে পারে বা অফ স্পিন করতে পারে, এই মানে এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু নিয়ে আমরা ডেভেলপমেন্টে ফোকাস করতাম। তো আমার মনে হয় আপনার কিন্তু মানে সেই রিকোয়ারমেন্টে কিন্তু আমরা যদি দেখি যে ইভেন সাইফুদ্দিন কিংবা আপনার সৌম্য সরকারের পরে আমি যদি এই নামগুলি আর দেখতে যাই, আমি কিন্তু ওইরকম নাম পাই না, মানে এখন কিন্তু পাওয়া যাচ্ছে না রিসেন্ট পাস্টে। না, আমাদের এখন একটা ছেলে আছে রিজার নাম, আর আগে ছিল রেজওয়ান নামে একটা ছেলে, রংপুরে খেলেছে। ছেলেটার পোটেনশিয়াল আছে, আপনার 2টা ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে গত এনসিএলে। সো মানে আমাদের যেহেতু এই বিষয়গুলোর মানে এই খেলাগুলোর প্রচারণা ওই লেভেলে নাই, এই কারণে হয়তো আমরা এই নামগুলো শুনি না। এরা যখন আপনার টাইগার্সে বা এইচপিতে চলে আসবে, 2-1টা বাইল্যাটারাল সিরিজ খেলবে এ টিমের হয়ে বা আপনার যে কোনো একটা টিমের হয়ে, তখন কিন্তু এই নামগুলো আপনাদের সামনে আসবে। অবশ্যই দারুণ। মানে ফাহিম সিনহা তিনি গেম ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন এবং তিনি একজন ক্রিকেটারের নাম বলেও ফেললেন। আসলে যে ডিপার্টমেন্টে যারা দায়িত্বে থাকেন তাদের উচিত যে অ্যাটলিস্ট তারা তাদের ডিপার্টমেন্টে কি হচ্ছে, কে কে আসছে সেটা অ্যাটলিস্ট তার জানা থাকা। রেজনের নাম বললেন, আশা করি তিনি একজন বড় একটা ফাইন্ডিং হবে নেক্সট বাংলাদেশের ক্রিকেটে। আমরা জানতে চাচ্ছিলাম বাশার ভাইয়ের কাছে, কনসিস্টেন্সির কথা বলছিলেন ফাহিম সিনহা, কনসিস্টেন্সি কতটা ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন আপনাকে দেখেছি, আমরা অ্যাটলিস্ট কোনো কিছু না হলে আমরা জানতাম যে না, অ্যাটলিস্ট উনি যতই ডট বল দিক না কেন, অ্যাটলিস্ট উনি একটা ওনার পার্টটুকু উনি প্লে করে দিয়ে চলে যাবে। কিন্তু আমাদের ক্রিকেটাররা নিজেদের রোলটুকু কতটুকু প্লে করার ব্যাপারে সচেতন, এইটা মনে হয়েছে কিনা এখন খেলা দেখে? অনেক সময় মনে হয়েছে না, আগের জন আউট হয়েছে, আমিও তাহলে এইভাবে খেলে আউট হয়ে যাই, বিষয়টা কি অনেক সময় এরকম হয়ে যায় কিনা? না, এরকম ঠিক নয়। আমাদের হয়তো পারফরমেন্সটা রিফ্লেক্ট করছে দেখে মনে হচ্ছে এরকম হয়, কিন্তু আমি নিশ্চিত যে তাদের মানসিকতা নিশ্চয়ই এরকম নয়। আমার মনে হয় যে যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা সমাধানের কথা বলছি, আমরা যে সমাধানের কথা বলছি, তো আমার মনে হয় যে ইন ফিউচার আমাদের সামনে যে জিনিসটা করা উচিত, আমি মনে করি যে আমাদের ন্যাশনাল টিমে আমরা যে জিনিস দেখছি যেগুলো ল্যাকিং, কিছুটা মানসিকতার ব্যাপার আছে, কিছুটা স্কিলের ব্যাপার আছে। তো আমার মনে হয় এই স্টার্টটা একদম নিচের থেকে শুরু হওয়া উচিত। ন্যাশনাল টিমে যে আমি কি ফেস করতে পারি, ন্যাশনাল টিমে যেটা আমরা মিত্রের কথা বলছিলাম যে ন্যাশনাল টিমের কোচও আসলে তিনি একটা প্রেসক্রিপশন দিবেন যে কোচিংটা কী ধরনের হওয়া উচিত। মানে ন্যাশনাল টিমে যখন প্লেয়ার আসে তারা কোন জায়গাটায়, তিনি জানেন প্লেয়ারগুলি তো এখানে আসছে, তিনি যখন প্লেয়ারদের হাতে পাচ্ছেন, তিনি তৈরি প্লেয়ার হাতে পাচ্ছেন, তখন কিন্তু চেঞ্জ করার সুযোগ থাকে না। সেটা শুধু স্কিল লেভেল নয়, মানসিক লেভেলও। তো আমার মনে হয় যে শুরু থেকে একটা সিনক্রোনাইজেশন থাকা উচিত ফ্রম দ্য বিগিনিং, 17 লেভেল থেকে, 19 লেভেল থেকে, যেখানে খেলোয়াড়রা প্রস্তুত হবেন মানসিকভাবে, স্কিল লেভেলে। আমি পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জন্য কী দরকার, আমি কোন ক্রিকেটটা খেলতে যাচ্ছি, আমাদের ক্রিকেট কালচারটা কেমন হওয়া উচিত, সেটা আসলে বিগিনিং থেকেই শুরু হওয়া উচিত। অল্পতে সন্তুষ্টি লেভেলটা কতখানি আছে আমাদের খেলোয়াড়দের, সেটা একটা অনেক বড় প্রশ্ন, আমার নিজেদের প্রশ্ন। বিকজ আমার মনে হয় যে সামটাইমস আই ফিল যে আমাদের খেলোয়াড়রা তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা হয়তো অতটা আরও একটু বাড়াতে হবে, যে আমি 40 করে খুশি হব না 50 করে খুশি হবো, কিংবা আমি 150 রান করতে চাই। আমরা কিন্তু ভালো ইনিংস খেলি, কিন্তু আমাদের যে জিনিসটা আমরা ল্যাকিং, আপনি যদি ন্যাশনালে দেখেন যে আমাদের খেলোয়াড়রা বড় ইনিংস খেলছে না, সেখানে কিন্তু টপ অর্ডারে যারা ব্যাটিং করে, অন্যান্য দেশে দেখবেন শুধু সব দলেরই যারা টপ অর্ডার ব্যাটসম্যান, রাচিন রবীন্দ্র যখন রান করেন, সেঞ্চুরি করেন, সেটা আসলে এগিয়ে দেয়। আমাদের মনে হয় যে আমরা সামটাইমস আই ফিল, আমার কাছে মনে হয় যে আমাদের খেলোয়াড়দের স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু কম। তারা নিজেদেরকে কোথায় দেখতে চাচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কত রান করলে আমার জন্য কার্যকরী, আমি কি এটা আমার স্ট্যান্ডার্ডে থাকবো না ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যাবো, মানে দলের জন্য যাতে কার্যকরী। এক্স্যাক্টলি, এবং সেটা আসলে শিক্ষাটা আসলে শুরু থেকে হওয়া উচিত। জি অবশ্যই। আমরা আরও কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, কোন পথে যাচ্ছে দেশের ক্রিকেট, এছাড়া আরও অনেক বিষয় আছে আলোচনা করব। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে ক্রিকেটের আরও পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, আর একই সাথে আছেন বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহা। আমরা কথা বলছিলাম আমাদের জাতীয় ক্রিকেট দল কোন পথে যাচ্ছে, দেশের ক্রিকেট এবং জাতীয় ক্রিকেট দলটাকে কিভাবে গড়া যায়, তার মধ্যে আমরা একটু আলোচনা করতে চাই। সাম্প্রতিক সময়ে আমাদের যে পঞ্চপাণ্ডব বলা হয় তাদের মধ্যে একজন মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ক্রিকেটার, তিনি সাম্প্রতিক সময়ে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছেন। প্রায় 19 বছরের ক্যারিয়ার ছিল, তিনি বিদায় জানিয়েছেন এবং তার বিদায়ের পরে অনেক কথাই উঠছে, অনেক আলোচনা। কেউ বলছেন যে একটু দেরি করে ফেলেছেন, কেউ বলছেন না এই সময়টাই ঠিক আছে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে প্রতিক্রিয়া জানবো, তবে তার আগে প্রতিক্রিয়া জানবো একজন ক্রীড়া সাংবাদিকের কাছ থেকে, রিয়াসাত আজিম।
তিনি আমাদের সাথে যুক্ত আছেন। তিনি আমাদেরকে জানাবেন এই মুশফিকুর রহিমের যেই অবসরের ব্যাপারটা ছিল এটা নিয়ে, এবং একই সাথে আমরা আমাদের যারা আছেন অতিথি স্টুডিওতে তাদের সাথেও কথা বলবো। রিয়াসাত তাজিম, আপনাকে স্বাগত খেলার আড্ডায়। থ্যাংক ইউ কনক। রিয়াসাত তাজিম, আসলে সেই একই ব্যাকগ্রাউন্ড যেখানে আপনি সব জ্বালাময় ভিডিওগুলো বানিয়ে থাকেন, এই ব্যাকগ্রাউন্ডটা দেখলেও অনেক সময় ভয় লাগে কি না কি কখন কি বলে ফেলেন, কি মাথায় নিয়ে চিন্তা করছেন। তারপরেও একটু প্রশ্নটা করি যে এই যে মুশফিকুর রহিম তিনি অবসর নিলেন, কিন্তু এই যে ক্রিকেটারদের মধ্যে একটা ট্রেন্ড চলে এসেছে সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়া। এখন আমরা দেখি যে অনেক সময় আমাদের ক্রিকেটের যারা আছেন অনেকেই সাংবাদিকতার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত, সামাজিক মাধ্যমে তারা কন্টেন্ট ক্রিয়েশনটা চালিয়ে যাচ্ছেন, এবং সেখানে লিডিং পজিশনে আপনি আছেন রিয়াসাত তাজিম। এই মুশফিকুর রহিম কিংবা যারা আছেন তারা যে সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণাটা দেন, এটা কি আপনাদের জন্যই দেন, মানে সবাই সামাজিক মাধ্যমমুখী হয়ে যাচ্ছেন কিনা? এটাকে দুইভাবে কোরিলেট করা যায় যে আসলে শুধু ক্রিকেটাররা না, ক্রিকেটারের সহধর্মিনারাও হচ্ছে সামাজিক মাধ্যমমুখী হয়ে যাচ্ছেন, এবং ট্রেন্ড কোনটা চলছে সেটাও তারা মাথায় রাখছেন। আমি এখন বলবো এটা নিয়ে বিতর্ক হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, আমি এগুলো একসেপ্ট করি, প্রতিদিন 1000 গালি খাই, কোনো সমস্যা না। বিষয় যেটা আপনি দেখেন, মুশফিকুর রহিম তিনি রিটায়ারমেন্ট করবেন ওয়ানডে থেকে। আজকে হান্নান সরকার আমাদের সাবেক নির্বাচক, তিনি একটা ভিডিও করেছেন যে ক্রিকেটাররা না জানিয়ে রিটায়ারমেন্ট ঘোষণা করে, ব্যাপারটা এরকম না, তাকে অনেকেই জানিয়েছেন এর আগে। তো আমার কথা হচ্ছে যে এই ক্রিকেটারদেরই একজন মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, যখন এই প্রশ্ন উঠছে, যখন ফারুক আহমেদকে পাকিস্তানে বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তখন তিনি বলছেন যে এটা হচ্ছে ক্রিকেটার্স কল, ক্রিকেটারকে জিজ্ঞেস করেন, এরকম একটা, মানে তারা কিছু জানে না। আবার হান্নান সরকার, যিনি হচ্ছে গত 9 দিন আগে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব পালন করছেন, তিনি বলছেন যে আমার সাথে ক্রিকেটাররা শেয়ার করেছে এবং আমাকে বলেছে লিপু ভাই এবং আরেকজন আমাদের সিলেক্টর রাজ্জাক ভাইকে যেন জানায়। তার মানে গ্যাপটা দিলে কোথায়? হয় ফারুক আহমেদের জানার টাইম নাই, অথবা সিলেকশন প্যানেলের সাথে ফারুক আহমেদ। নাজমুল আবেদীন ফাহিমও কিন্তু বলছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও খুব শীঘ্রই হয়তোবা এই সিদ্ধান্ত নেবেন, গতকালই বলেছিলেন। রেকর্ডিং ইন প্রগ্রেস। জি, এক্স্যাক্টলি। সো এই যে এই ঘটনাগুলো ঘটছে কনক, এই যে সামঞ্জস্যহীনতা, এই যে ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তার বিভিন্ন ধরনের বক্তব্য, এগুলো কিন্তু আসলে একটা সময় ক্রিকেটারদেরকে ত্যক্ত বিরক্ত করে তোলে। জি, মানে আপনি চিন্তা করেন যে তামিম এবং নাজমুল হাসান পাপনের যে অবস্থা ছিল, যে এই মিটিং এ বসবো, শুক্রবার বসবো, শুক্রবার তো একটু ব্যস্ত ছিলাম, নামাজ পড়তে গেছিলাম, এই কারণে আমরা রোববার বসবো, ঠিক আছে, রোববারে হচ্ছে কোন একটা কাহিনী হয়েছে, এই কারণে বসতে পারতেছি না। একই রকম আপনি চিন্তা করে দেখেন সাকিব আল হাসান ইস্যুতে আমরা যদি দেখি ফারুক আহমেদের কাহিনী, তিনি সবসময় কিন্তু বলটা অন্য কোর্টে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো স্পষ্ট বিবৃতি আমরা কখনো পাই নাই। সাকিব যাই হোক না কেন, সাকিব তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্টেড ক্রিকেটার, 4 মাসের বেতন 48 লক্ষ টাকা পান নাই, সেইটা আলোচনা যদি হয়, তাহলে এই কন্ট্রাক্টেড ক্রিকেটার ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঝেড়ে কাটবে, ওয়েদার তারা সাকিবকে চায় ও চায় না। এখন এর কারণে যদি পলিটিক্যাল ইস্যু কি আছে, মামলা কি আছে, মিনিস্ট্রি কি ভাবতেছে, এই জায়গাগুলোকে যদি আপনি পার্শিয়ালি সামনে এনে আপনার অবস্থান ক্লিয়ার না করেন, তাহলে কিন্তু নাজমুল হাসান পাপন তামিম ইস্যুতে যেমন ছিলেন, সাকিব আল হাসান ইস্যুতেও কিন্তু ফারুক আহমেদের অবস্থানটা একই রকম। আমরা কতটা চিন্তা করি, আপনি দেখেন যে আমরা বলি কি মাঠ দরকার, মাঠ লাগবে, আপনি শুধু চিন্তা করে দেখেন যে আমাদের পূর্বাচলে একটা জায়গা আছে, ওইটার নাম যাই হোক, আমরা ওই জায়গার নাম চেঞ্জ করছি, স্টেডিয়াম কেমন হবে না হবে সেটার আকৃতি চেঞ্জ করছি, সেটা নিয়ে আমরা প্রেস ব্রিফিং করেছি, সেটা নিয়ে আমরা ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে বক্তব্য দিয়েছি, সবকিছু খুব ভালো। মাঠটা তো আর হারায় যায়নি, এমন না যে 8 মাস আগে ওই মাঠটা ছিল না, ফারুক আহমেদ দেশে উদ্ধার করছে, আগে ডোবা ছিল, এখন হচ্ছে এটা মাঠ হয়েছে, মাঠ তো ছিল। আপনি ভাই কেন ঢাকা প্রিমিয়ার লিগ এই যে প্রতি বছর খেলা হয়, আপনি তো 7 মাস রানিং, এখন মাঠটাকে খেলার উপযোগী করার জন্য কি খুব ডিফিকাল্ট ছিল? চেষ্টা কি করেছেন? করেন নাই। ক্রিকেটাররা ভোরে ওঠে সেহরি খেয়ে হচ্ছে ডিপিএল খেলতে যায়, এটা তো বিগত বোর্ড সভাপতি যিনি ছিলেন তিনিও বারবার বলেছিলেন, তিনিও কিন্তু এটা মানে ওইভাবে করতে পারেন না। সবগুলোই এক পারেননি বিষয় না, আপনি টিকিট বিক্রি করে টাকা লাভ করছেন, সেটা হচ্ছে আপনি সুন্দর করে বাইট দেন, হ্যাঁ, কিন্তু এই আপনি যখন বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইতে সেটা আপনি দেখতে গেলেন, বাংলাদেশের সেকেন্ড ম্যাচ কোথায় হয়েছে? রাওয়ালপিন্ডিতে কনক, তাই না? আমরা তো কভার করেছি, আমি ঘর থেকে কভার করেছি, আর অনেকেই বাইরে থেকে কভার করেছে, রাওয়ালপিন্ডি গিয়ে কভার করেছে। ফারুক আহমেদ কোথায় ছিলেন সেকেন্ড ম্যাচের সময়? আপনি আমাকে বলেন। আচ্ছা, আমি এটা ফাইম সিনাকে প্রশ্ন করি, ফারুক আহমেদ কোথায় ছিলেন যখন বাংলাদেশের সেকেন্ড ম্যাচ হয়েছিল 24 তারিখে? 24 তারিখে উনি দুবাই থেকে ব্যাক করেছেন ঢাকায়। দুবাই থেকে ব্যাক করেছেন মানে 24 তারিখে তিনি হচ্ছে ঢাকায় ছিলেন না। এখন ফারুক আহমেদের আমি খোঁজ খবর রাখার চেষ্টা করছি 24 তারিখে দুবাইতে কোনো আইসিসি সভা ছিল কিনা। বাংলাদেশের খেলার সময় তিনি ছিলেন না, তিনি দুবাইতে ছিলেন, দুবাই থেকে বাংলাদেশে ব্যাক করেছেন, বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে খেলেছে, তিনি কিন্তু দুবাইতেই ছিলেন, খেলা দেখতে কিন্তু দুবাইতে গেছেন, প্রথম ম্যাচটা দেখেছেন।
এরপরে তিনি আরো একবার পাকিস্তানে গেছেন, যখন হচ্ছে ওখানটায় সেমিফাইনালস খেলা হচ্ছে। জি আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আপনি যদি কোনো কারণে দেশের বাইরে অবস্থান করেন রিগার্ডিং দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু, তাহলে তো নিশ্চয়ই আপনি দেশ যেখানটায় খেলছে সেখানটায় আপনি অবস্থান করবেন। আপনি দুবাইতে থাকলেন, আপনি কিন্তু রাওয়ালপিন্ডিতে গেলেন না। আবার বাংলাদেশ দল হেরিটেজে চলে আসলো, তখন আপনি হচ্ছে ওখানটায় মহসিন নাকভি মনে হয় তার সাথে দেখা করার জন্য চলে গেলেন। সো এই যে ব্যাপারগুলো, যে মাঠ আছে আমি ডেভেলপ করি না, টাকা আছে আমি খরচ করি না, এনার্জি আছে বাইরে আছে আমি আমার বাংলাদেশের খেলা দেখতে যাই না, এগুলো আসলে বাংলাদেশের ক্রিকেটকে ডুবিয়েছে। এখন আপনি আমাকে এটা বলেন যে এই যে আমরা আপনি ফারুক আহমেদের ব্যাপারে বলছেন, কিন্তু আমরা যদি আমাদের ক্রিকেটারদের কথা বলি, দেখুন এই সিনিয়র ক্রিকেটাররা আমাদের ইমোশনের সাথে জড়িত। আপনি যার কথাই বলেন না কেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরও যারা আছেন, কিন্তু তারা যখন আমাদেরকে মাঠ থেকে বিদায় দেওয়ার এই সুযোগটা দেন না, আগের যিনি ছিলেন তিনি বলতেন সভাপতি যে তা ক্রিকেটাররা জানায় না, কিন্তু এখন কি ক্রিকেটাররা আসলে জানাচ্ছেন না? তারা কি সামাজিক মাধ্যমে ঘোষণাটা দিয়ে দিচ্ছেন, নাকি তারা আসলে মাঠের বিদায়টাকে খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছেন না? রিয়াসাত শোনেন কনক, যখন যখন একজন প্রাপ্তবয়স্ক হয়, বিয়ের বয়স যখন যার হয়ে যায় না, তখন যদি ওই লোকটা বিয়ে করতে না চায়, ধরেন হচ্ছে একটা নারী বা পুরুষের 30-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, বাংলাদেশের ট্রেন্ডে আমি বলতেছি, তখন কিন্তু বাবা মা তাদের সাথে কথা বলে যে বাবা তুই কি বিয়ে করবি, মা তুই কি বিয়ে করবি, নাকি তুই দেশে বেড়ে পড়াশোনা করতে যাবি। মানে আমি একটু আমার মতো করেই বলতেছি। তো একজন ক্রিকেটার রিটায়ারমেন্টের বয়সটা হচ্ছে ওই 35+ বা অ্যারাউন্ড ওইটা, তাই না? সো এখানটা আসলে বাবা মার ভূমিকায় যারা, তারা কি কথাটা জিজ্ঞেস করে যে আমার প্রিয় মুশফিক, আমার প্রিয় মাশরাফি, আমার প্রিয় তামিম, আমার প্রিয় মাহমুদুল্লাহ, তোমরা আসলে কি প্ল্যান করছো? তোমাদের তো নেক্সট লেভেলে এখন চিন্তা করতে হবে, তোমাদেরকে তোমাদের জায়গা ছাড়তে হবে, ওই জায়গাটা আমরা নতুন কিছু পরিকল্পনা করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কি করেছে? হাবিবুল বাশার সুমন ভাই এখানটায় রয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে মাশরাফি রিটায়ারমেন্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে, নান্নু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নান্নু ভাই কথা পর্যন্ত বলতে পারেন নাই। এই যে ঘটনাগুলো এগুলোই তো আসলে গ্যাপটা তৈরি করে আমাদের ক্রিকেটারদের সাথে ক্রিকেট বোর্ডের দূরত্বের জায়গাটা, যেখানটায় তারা একটাই ফ্যামিলি। মাশরাফির ব্যাপারটা রিয়াসাত আমি যখন জানি, আমি তখন ছিলাম, মাশরাফির ব্যাপারে যখন ডিসকাশন হচ্ছিল, তখন আসলে আমরা মাশরাফিকে কন্টিনিউ করা হবে কি হবে না, তখন যখন বলা হচ্ছিল যে মাশরাফিকে করা হবে কিনা, আমাদের থেকে ব্যাপার ছিল যে মাশরাফিকে সুযোগ দেওয়া হবে কিনা, তখন কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে মাশরাফির সাথে কথা হয়েছে, মাশরাফিকে বলা হয়েছে যে তুমি যদি রিটায়ার করতে চাও, আমরা একটা টুর্নামেন্ট কিংবা সিরিজ আয়োজন করতে পারি, সেখানে তুমি রিটায়ার করতে পারো। তখন নাকি মাশরাফি বলেছিল, এটা আমাদেরকে বলা হয়েছে যে মাশরাফি কন্টিনিউ করতে চান, তখন আমাদের একটা কল নিতে হয়েছিল। এবং ইয়ে রাইট যে তাকে কথা বলা হয়েছিল, এবং আমি যদি নান্নু ভাই আমাকে যেটা নান্নু ভাই বলেছিল যে তিনি মাসের সাথে যোগাযোগ করেছেন, বাট সামহাও তার সাথে মনে হয় কথা হয়নি, এটা হলো ব্যাপার ছিল। তখন আমরা জানতাম যে তাকে বলা হয়েছিল, বাট তিনি বলেছেন তিনি কন্টিনিউ করেন, এটা মাসের ব্যাপার। তখন আমি আচ্ছা রিয়াসাত, আমরা মানে আসলে যেহেতু সময় স্বল্পতায় আছি, আপনাকে হয়তো ধন্যবাদ জানিয়ে দিতে হবে। বিদায়ের আগে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের ফাইম সিনহা ভাই আছেন, আমাদের হাবিবুল বাশার সুমন ভাই আছেন, মুশফিকুর রহিমকে নিয়ে লাস্ট বোর্ড মিটিং এ আমাদের এটা কথাটা উঠেছিল, ওরা দুজন যদি রিটায়ারমেন্টে যেতে চায় আমরা সুন্দর একটা ফেয়ারওয়েল দিয়ে ওইটা অ্যারেঞ্জমেন্ট করব। বাট যেহেতু হঠাৎ করে মুশফিক নিজের সাইড থেকে পেজ থেকে দুঃখজনকভাবে মুশফিক, বাট স্টিল এখনো সুযোগ আছে। আচ্ছা রিয়াসাত, যদি কোনো প্রশ্ন থেকে থাকে একটু। সবচেয়ে বড় ব্যাপার কি যে আপনি যে ডিপার্টমেন্টে জব করেন, হ্যাঁ আপনি তো একটা ডিপার্টমেন্টে আছেন ডিবিসি নিউজের, তো সেখানটাই হচ্ছে আপনার সাথে আপনার বসের, আপনার অফিসের ওই কোঅর্ডিনেশন নাই প্রপারলি। আপনার বস অনেক পরিকল্পনা করছে, কনককে আমি আগামী মাসে 30,000 টাকা ইনক্রিমেন্ট দিব, কিন্তু আপনি বলছেন যে আমি চাকরিটা করব না। আপনার বসের সাথে আপনার কথা হচ্ছে না, সেই চাকরি যে আপনি করবেন না সেটা আপনি ফেসবুকে লিখে দিচ্ছেন। মুশফিকের ব্যাপারে ক্রিকেট বোর্ডের মিটিং এ কথা হয়, আর মুশফিক হচ্ছে তার একদিন পরে বা ওই দিন রাতের বেলা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন আমি আর খেলবো না। সম্পর্কের জায়গাটা কতটা বাজে অবস্থায় রয়েছে এটা আসলে, মানে সম্পর্ক হয়তোবা বোর্ড সভাপতি যান, বোর্ড সভাপতি আসেন, কিন্তু সম্পর্কটা উন্নয়নের ব্যাপারটা হয় না। রিয়াসাত আজিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নটা করে যেতে পারেন আপনি। আমি শুধু একটা ব্যাপারই জানতে চাই, এই যে দুইটা দল এখানটায় আসলো, একটা রাজশাহী আর একটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম তো পূর্বের দেনাদার, মানে অতীতের পাপী, তারপরও তাদেরকে কেন এখানটায় আনা হলো? ঠিক আছে, গেটকিপারের দায়িত্ব তো নিশ্চয়ই আপনি এমন কাউকে দিবেন না যে আসলে হচ্ছে পূর্বেই হচ্ছে ঝামেলা করছে। অবশ্যই রাজশাহীর ব্যাপারটা কি ছিল? এই দলগুলোকে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনটা নষ্ট করলো। মোহাম্মদ সালাউদ্দিন অফিসিয়াল প্রেস কনফারেন্সে বলেছে যে আমাদের প্রপার প্রিপারেশন হয় নাই, এটা দায় কে নিবে? অবশ্যই আমরা এটা ফাইম সিনহাকে অবশ্যই প্রশ্ন করবো। রিয়াসাত আজিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিয়াসাত আজিম, বেশ কিছু প্রশ্ন রেখেছেন, আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, একটা
বিরতি নিব। বিরতি থেকে ফিরে এসে আমরা ফাহিম সিনহার কাছ থেকে এই প্রশ্নটা জানতে চাইবো। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসির খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং একই সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহা। আমরা কথা বলছিলাম কোন পথে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এর মধ্যে আমরা মুশফিকুর রহিমের অবসর নিয়েও কথা বলছিলাম। আমাদের সহকর্মী রিয়াসাত আজিম একটা প্রশ্ন রেখেছেন ফাহিম সিনহার কাছে। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম ফাহিম সিনহার কাছে বিরতির আগে। রিয়াসাত যে প্রশ্নটা করলেন, আসলে বিপিএলে অনেক সাফল্যই পেয়েছেন, আপনিও ছিলেন ইনভলভ বিপিএলের সাথে এবং দেখেছেন অনেক সাফল্য এসছে, মাঠের বাইরে মাঠেও এসছে হয়তোবা, কিন্তু এই যে এই দুই একটা দলের যে পেমেন্ট ডিসপিউট বলেন যাই বলেন, এগুলো নিয়ে যেই আসলে একটা ইমেজ সংকট হলো, সেটা নিশ্চয়ই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে, তাই নয় কি? অ্যাকচুয়ালি দেখেন, এটা নিয়ে এত সমালোচনা হয়েছে, এত কথাবার্তা হয়েছে, আমার মনে হয় ওই ডিটেলসে আমরা না যাই। দায় কার মানে দায় কে নিবে এই প্রশ্নটা করেছে, দায় তো আমাদের সবারই নিতে হবে। তো মানে ওভারঅল দেখেন মাঠে দর্শক এসেছে, টিকিট সেলস যেটাকে রিফ্লেক্ট করছে, আর দর্শক আসা মানে এনজয় করেছে বলেই এসেছে, আর আমরা অনেক ভালো ভালো ম্যাচ দেখেছি। তো ওভারঅল আমি বলবো এই দুইটা টিমের নিয়ে যে সমালোচনাগুলো হয়েছে, এর বাইরে তো মানে খেলার পার্টটা খুব ভালো ছিল। সো আমার মনে হয় সবাই যেহেতু এনজয় করেছে, আমরা বলতে পারি সাকসেসফুল। অবশ্যই। আর এই দলগুলো মানে এখন যেটা হয়েছে, এই ড্যামেজ কতটুকু কন্ট্রোল করতে পেরেছে বিসিবি, ক্রিকেটাররা কতটুকু মানে এই প্রবলেমগুলো থেকে সলভ হয়েছে, এবং ভবিষ্যতে আসলে বিসিবি কী ধরনের ফিল্টারিং করবে? ভবিষ্যতে কি করবে ওটা আমাদের বোর্ড মিটিংয়ে ডিসকাশন করে বের করতে হবে। এটা ওইটার উত্তর আমি একা দিতে পারবো না। আর আপনার এখন পর্যন্ত যে সমাধানের দিকে আমরা আগাচ্ছি, আমরা প্রত্যেকটা প্লেয়ারের থেকে কত টাকা রিসিভ করেছি এটার স্টেটমেন্টটা কালেক্ট করার চেষ্টা করেছি, আর ফার্দার আপডেটটা আমি পাইনি। এবং এই দলগুলোর ক্ষেত্রে বিসিবি কিংবা বিসিবির ম্যানেজমেন্ট কমিটি, বিপিএল ম্যানেজমেন্ট কমিটি, তাদের ইয়েটা কী ছিল, ফিডব্যাকটা কী ছিল, শেষ ফিডব্যাকটা কী ছিল এই দলগুলোর? হ্যাঁ, এই দলগুলোর ব্যাপারে লাস্ট যে বিসিবির মিটিংটা ছিল সেখানে কি ফিডব্যাক দেওয়া হয়েছে? এইটা নিয়ে আসলে খুব একটা ডিসকাশন হয় নাই। আপনার ওই আফ্রিদির একটা নিউজের কারণে মানে আমরা টিমের থেকে জানতে পেরেছিলাম প্লেয়াররা ম্যাক্সিমাম পেমেন্ট পেয়ে গেছে। তারপরে মিটিংয়ে উঠলো যে কয়েকজন নাকি কমপ্লেন করেছে, যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি তারা পায়নি। তো ওইটা আমরা একটু ভেরিফাই করে দেখব। ভেরিফাই করে যদি আসলে প্লেয়ারদের মানে মানে অ্যালিগেশনটা সত্য হয়ে থাকে, আমরা ওনারের সাথে আবারও কথা বলবো। আই এম সরি, মানে আমি জিনিসটা আরেকটুখানি জানার জন্য ডিটেলস, যেহেতু প্রসঙ্গটা চলে আসছে, শাহিদ আফ্রিদির কথা বলছিলেন। শাহিদ আফ্রিদি তিনি কি কোনো অফিসিয়ালি কোনো কিছু জানিয়েছেন কিনা বিসিবিকে? তিনি বলেছিলেন জানাবেন। অলরেডি তো আপনার মিডিয়াতে এসছেই, একটা ইমেল পাঠিয়েছে প্রেসিডেন্টকে। তো এখন আসলে আপনার ড্রাফটের বাইরে যারা থাকে ওইটার দায়িত্ব তো বোর্ড নিতে পারে না। বাট আপনার দেশের ইমেজের দিকে চিন্তা করে যদি বলেন, ওই ক্ষেত্রে অবশ্যই টিম ওনারের সাথে কথা বলেছে এবং বলেছে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করতে। অবশ্যই, মানে ধন্যবাদ আপনাকে যে আপনি জিনিসটা ক্লিয়ার করলেন। আমি আবারও যদি সেই অবসরের ব্যাপারে ফিরে যেতে চাই, যে হাবিবুল সুমন, অনেক সময় মানে ক্রিকেটারদেরকে পুশ করা হয়। দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, বোর্ড কর্মকর্তারা যদি ক্রিকেটারকে ডেকে বলেন যে তোমার প্ল্যানটা কি, ক্রিকেটার মনে করে তিনি হয়তো বা তারা হয়তো বা আমাকে পুশ করছে অবসর নেওয়ার জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রিকেটার আগে থেকে দিয়ে দেয়, তখন বোর্ড কর্মকর্তারা বলে সে তো আমাদের সাথে মানে যোগাযোগ করে করছে না। জিনিসটা আসলে দুই দিকে একটা প্রবলেম আছে। এই জিনিসটা সলভ কীভাবে করা যায়, আর ক্রিকেটারদেরকে মাঠ থেকে বিদায় দেওয়ার এই কালচারটা কিভাবে আবার ফিরিয়ে আনা যায়? মাঠ থেকে বিদায় নেওয়ার ব্যাপারে কিন্তু সম্ভবত সবারই খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে। খেলোয়াড়দের বলতে হবে যে আমি মাঠ থেকে বিদায় নিতে চাই। আমার মনে হয় যে যদি কোনো খেলোয়াড় বলেন যে আমি এই সিরিজ থেকে মাঠ থেকে বিদায় নিতে চাই, ক্রিকেট বোর্ড সেটাকে একমত হবেন না যে মাঠ থেকে বিদায় নেবেন না। আমার এটা মনে হয় না। কোনো ক্রিকেটার যদি চান, ডেফিনেটলি ক্রিকেট বোর্ড সেটার আয়োজন অবশ্যই করবেন। আর আমি পার্সোনালি মনে করি এই কলটা আসলে ক্রিকেটারদের নেওয়া উচিত। দেখুন, সব দলই কিন্তু ফিউচার প্ল্যানকে দল করে। সে অস্ট্রেলিয়ার কথাই যদি একটা এক্সাম্পল যদি টানি, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ প্ল্যান করে, নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের কারা খেলবেন। সেখানে যদি তারা মনে করেন যে না, এই খেলোয়াড়টাকে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলাবো না, তখন কিন্তু তারা খেলোয়াড়দের সাথে কথা বলেন, খেলোয়াড়দের সাথে বসেন, কিংবা খেলোয়াড়রা হয়তো বলেন যে একটা মিউচুয়াল এগ্রিমেন্ট আসা উচিত। এটা শুধুমাত্র একজনের করা উচিত না, কাউকে জোর করে পুশ করার কিছু নেই। কারণ যখন গেম প্ল্যান হয়, ইটস অল অ্যাবাউট টিমের সাথে তো করা হয়ে থাকে। সেক্ষেত্রে ডেফিনেটলি প্লেয়ারদের সাথে বসা উচিত। এবং আমি মনে করি যে এখানে ক্রিকেট বোর্ডে একটা বড় ব্যাপার থাকে যে খেলোয়াড়দের সুযোগ দেওয়াটা। অবশ্যই যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে
সংশ্লিষ্ট খেলোয়াড়দের সাথে বসাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু যারা নাম্বার অফ ইয়ার্স দলের জন্য খেলে থাকেন, দলের জন্য সার্ভিস দিয়ে এসছেন, তাদেরকে এই সুযোগটা অবশ্যই দেওয়া উচিত যে তাদেরকে এই প্রশ্নটা করা উচিত তোমার প্ল্যানটা কী। তার প্ল্যানের সাথে বোর্ডের যদি প্ল্যান মিলে থাকে ফাইন, আর যদি বোর্ডের সাথে কোনো প্ল্যান না মিলে, বোর্ড যদি তাদের কোনো প্ল্যান থাকে, স্পেশালি নির্বাচকদের যদি কোনো প্ল্যান থাকে, তাহলে ডেফিনেটলি সেই প্লেয়ারদের সাথে কথা বলা উচিত। যেটাই হওয়া উচিত আমার মনে হয় মিউচুয়ালি হওয়া উচিত, যে খেলোয়াড় কলটা নেবেন না বোর্ড কলটা নেবেন সেটা মিউচুয়ালি হওয়া উচিত। যদি খেলোয়াড়দের সাথে না মিলে সেক্ষেত্রে বোর্ড জানিয়ে দিতে পারেন দিস ইজ আওয়ার প্ল্যান, আমরা এটা প্ল্যান করছি, নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের এই প্ল্যান, সেখানে তুমি আমাদের সাথে ফিট করছো না, সো আমরা তোমাকে একটা অপরচুনিটি দিতে চাই মাঠ থেকে বিদায় নেওয়ার জন্য। এই ব্যাপারটা, এই কালচারটা চালু হলে মানে সবচেয়ে ভালো হয়। এই বোর্ডকে এই কালচারটা এখন ফলো করছে কিনা যেটা বললেন, নাকি ভবিষ্যতে মানে একটু আগে যেটা বললাম আপনাকে, আমরা মানে ডিসকাশনে উঠেছিল যে আমরা ওদের সাথে কথা বলবো, ওরা যদি মাঠ থেকে বিদায় নিতে চায় বা প্রস্তুত থাকে বিদায় নেওয়ার জন্য, তো আমরা একটা ফেয়ারওয়েলের অ্যারেঞ্জমেন্ট করব। তো মানে আমরা তো আসলে জানি না যে মুশফিক ওর পেজ থেকে কেন ডিক্লারেশনটা দিল, মানে অন্য কোনো কারণ থাকতে পারে, বোর্ডের সাথে যে কোনো আপনার মানে গ্যাপ আছে বা কোনো ডিফারেন্সেস আছে, এটা তো নাও হতে পারে। তো এটা একটা বেনিফিট অফ ডাউট আমরা দিতে পারি, কারণ আমার জানা মতে বোর্ডের সাথে ওর এই মুহূর্তে কোনো গ্যাপ থাকার কথা না। সো এখনও আমি শিওর, আমি না জেনে মানে না জিজ্ঞাসা করেই বলছি যে মানে নেক্সট যখন ও মাঠে আসার সুযোগ পাবে তখন আমরা ওকে একটা ফেয়ারওয়েল দিব, বা যে কোনোভাবে একটা ফেয়ারওয়েলের অ্যারেঞ্জমেন্ট আমরা করব। আমরা আস্তে আস্তে একেবারে শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে। একটু জানতে যাচ্ছিলাম, এই যে মুশফিক যাচ্ছেন, মাহমুদুল্লাহ, আমরা পুশ করছি না, হয়তো মাহমুদুল্লাহ টুডে টুমোরো তিনি হয়তো বা টাইমটা কল করবেন। এরপরে নেক্সট যে জেনারেশন, নিউ জেনারেশন, সেটা কিভাবে বিল্ড আপ করবে বিসিবি, এরকম কোনো প্ল্যান হয়েছে কিনা? মানে এটা কোন সেন্সে? মানে এরপরে তো আমরা এই যে 5 জন চলে গেল, এটা একটা জেনারেশন ছিল, আপনি বলতে পারেন বেস্ট জেনারেশন, ওয়ান অফ দ্য বেস্ট জেনারেশন। এখন যে নেক্সট জেনারেশনটা আসবে, এটাকে বেস্ট করার জন্য কি কি ধরনের স্টেপ বিসিবি প্ল্যান করতে যাচ্ছে? মানে এখন আমাদের ওদের মানে পারফরমেন্স ডেভেলপ করার জন্য, ওদেরকে ডেভেলপ করার জন্য বোর্ডের যে রেগুলার রুটিন অ্যাক্টিভিটিসগুলো থাকে ওগুলো প্রপারলি করলেই আমার মনে হয় একটা জেনারেশন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো যে দাঁড়িয়ে যাচ্ছে। তো যে নামগুলো বললাম একটু আগে, জাকের আলী বা ইভেন আপনার শান্তকেও তো আমরা এখন রুল আউট করতে পারবো না। শান্ত ডেফিনেটলি সিলেক্টররা মনে করেছে হি ইজ এ কোয়ালিটিফুল প্লেয়ার, হি ইজ এ গুড লিডার। মানে আমি পার্সোনালি বলতে পারি যে ওর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, যে কেউ ওর সাথে কথা বললে বুঝবে। মানে সে খালি নিজেকে নিয়ে ভাবে না, পুরো টিমকে নিয়ে ভাবে। অবশ্যই। হাবিবুল বাশার সুমন, আমরা একদম শেষ প্রশ্নটাই করছি আপনাকে অনুষ্ঠানে, যে এই প্রজন্মটা, যে ভবিষ্যৎ প্রজন্মটা আসবে ক্রিকেটে এই পঞ্চপাণ্ডবের বিদায়ের পর, সেই প্রজন্মটা নিয়ে কতটুকু আশাবাদী হওয়া যায়, কতটুকু আশাবাদী আপনি হবেন? আমি আশাবাদী, আমি অনেকখানি আশাবাদী, বাট আমাদের একটু সাপোর্টিভ হতে হবে। দেখুন না, যে নতুন প্রজন্ম আসছে তাদের কাছ থেকে শুরুতে আমাদের কিন্তু তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর মধ্যে পারফরমেন্স আশা করা উচিত নয়। তাদেরকে একটু সময় দিতে হবে। আপনার বুঝতে হবে যে আমাদের বেস্ট জেনারেশন, আমি যখন থেকে ক্রিকেট খেলছি সেই সময়ের কথা বলছি, আমার মনে হয় এটা আমাদের বেস্ট জেনারেশন ছিল। তারা একে একে চলে যাচ্ছেন, তাদের জায়গায় যারা আসবেন তাদেরকে কিন্তু একটু সময় দিতে হবে। ইটস নট গোনা বি ইজি। আমাদের হয়তো একজন না, হয়তো 2-3 জনকে ট্রাই করতে হতে পারে, বিকজ দিজ আর লিজেন্ডারি ক্রিকেটার। তাদের যারা নেবেন তাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, বাট আমরা যদি তাদেরকে সময় দেই, তাদের প্রতি একটু সাপোর্টিভ হই, যদি 1-2 বছর সময় দিই, আমাদের সময় লাগবে। অনেক টিমই কিন্তু হয়েছে, যেমন শ্রীলঙ্কা যেমন মাহেলা এবং সাঙ্গাকারা চলে গেছেন, তাদের জায়গা নিতে কিন্তু অনেক সময় লেগেছে। অবশ্যই। তো আমরা যদি তাদেরকে সময় দিই, একটু সাপোর্টিভ হই, আমরা নিশ্চয়ই। অবশ্যই আমরাও আশা করি যে বাংলাদেশের জন্য একটা দারুণ প্রজন্ম অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটে। ধন্যবাদ হাবিবুল বাশার আপনাকে এবং ফাহিম সিনহা আপনাকেও। দর্শক, যেটা আমাদের অতিথিরা বলছিলেন, একটা দারুণ প্রজন্ম বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটে। আমরা এটা প্রত্যাশা করি এই পঞ্চপাণ্ডব কেউ হয়তো বা ছাড়িয়ে যাবে, তবে এই যে যারা ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাশরাফি, সাকিব, তাদের অবদান আমরা ভুলব না। আমরা আশা করি তাদের থেকে বেটার প্রজন্ম আমরা পাবো, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।